ঠিক আছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে আজকের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি নাজিম উদ্দিন, প্রভাষক, ব্যবস্থাপনা বিভাগ, সরকারি হাজী মোহাম্মদ মহসিন কলেজ, চট্টগ্রাম। একাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমাদের যে বিষয় নিয়ে আজকে আমরা অনলাইন ক্লাস নিব সেটি হচ্ছে ব্যবস্থাপনা দ্বিতীয় পত্র। এই বিষয়ের উপরে প্রথম অধ্যায়ের উপরে ব্যবস্থাপনা পরিচিতির উপরে আজকে আমাদের ক্লাস হবে। তাহলে আজকে আমরা ক্লাসে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেগুলো আমি এখানে লিখেছি হোয়াইট বোর্ডে। আমরা দেখব ব্যবস্থাপনা কাকে বলে, এরপরে আমরা দেখব ব্যবস্থাপনার কাজ, তারপরে আমরা দেখব ব্যবস্থাপনার গুরুত্ব, এবং আমরা দেখব ব্যবস্থাপনা চক্র কী এবং সেটির ব্যাখ্যা, এবং সর্বশেষ আমরা দেখব ব্যবস্থাপনা স্তর। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আশা করছি মনোযোগ দিয়ে আমার আজকের ক্লাস শুনবে এবং উপকৃত হবে। প্রথমে আমরা দেখি ব্যবস্থাপনা কি। যেহেতু এই বিষয়ের উপরে প্রথম ক্লাস, তোমরা একটু মনোযোগ দিয়ে দেখবে এবং শুনবে। এখানে আমরা ব্যবস্থাপনার কাজ এবং চক্র লিখেছি। এই প্রশ্নটিতে যাওয়ার আগেই আমরা আগে ব্যবস্থাপনা কাকে বলে সেই বিষয়ে আমরা জানব। তো ব্যবস্থাপনার ইংলিশ শব্দ হচ্ছে ম্যানেজমেন্ট। শব্দটি আমি একটু লিখি, ম্যানেজমেন্ট। এই ম্যানেজমেন্ট শব্দটি এসেছে ল্যাটিন বা ইটালি শব্দ, যেটিকে বলা হচ্ছে ম্যান এগ আয়ার। সেই শব্দটি আমি এখানে লিখছি, ম্যান এগ আয়ার। ম্যানেজমেন্ট শব্দটি তাহলে অধিকাংশ ব্যবস্থাপনা বিশারদদের মতে ম্যানেজমেন্ট শব্দটি এসেছে ম্যান এগ আয়ার শব্দটি ল্যাটিন বা ইটালীয় শব্দ। তো এই শব্দটি একটু স্পেলিংটা একটু খেয়াল রাখবা। এখানে দেখো ম্যান এগ আয়ার শব্দটি আমরা যদি একটু বিশ্লেষণ করি তাহলে পাই ম্যান এগ আয়ার। তাহলে ম্যান মানে মানুষ, এক মানে ডিম। তারপরে আয়ার শব্দটি যদিও বা ইয়ারের মতো না, অনেকটা মানে ইয়ারের মতো বাতাস, অর্থাৎ আমি বলতে চাচ্ছি মনে রাখার সুবিধার্থে মানুষ আকাশে ডিম পারে। আসলে তো মানুষ আকাশে ডিম পারে না, জাস্ট এখানে শব্দটিকে আমি একটু মনে রাখার সুবিধার্থে বলছি। এবং এখানে আয়ার আসলে ইয়ার শব্দটি এখানে স্পেলিংয়ে ডিফারেন্ট আছে, একে না শব্দটি AIRE, জাস্ট মনে রাখার সুবিধার্থে বললাম ম্যান এগ আয়ার। অর্থাৎ ম্যান এগ আয়ার থেকে এই ম্যানেজমেন্ট শব্দটি এসেছে। এটি অধিকাংশ ব্যবস্থাপনা বিশারদ যারা আছেন তারা বলে থাকেন। আবার শব্দটি আমি আগেই বলছি ল্যাটিন বা ইটালীয় শব্দ। ঠিক আছে, আশা করছি আমরা শব্দটি বুঝতে পেরেছি। এখন আমরা আরেকটি বিষয় দেখব। ম্যানেজমেন্ট অনেকভাবে ম্যানেজমেন্টকে সংজ্ঞায়িত করা যায়। তো আমি প্রথমেই ম্যানেজমেন্টের মধ্যে যে ম্যানেজমেন্টের সংজ্ঞাটা রয়েছে সেই বিষয়ে একটু ব্যাখ্যা করব ফ্লো চার্টের মাধ্যমে। তাহলে আমরা দেখি এখানে শব্দটিকে যদি ভাঙি আমরা তিনটি শব্দ পাই। একটা হচ্ছে ম্যানেজ, আর একটা হচ্ছে ম্যান, আর একটা হচ্ছে টি মানে হচ্ছে ট্যাক্টফুলি। অর্থাৎ ম্যানেজমেন্ট শব্দকে আমরা তিনটি ওয়ার্ডে আমরা ডিভাইড করেছি। একটা হচ্ছে ম্যানেজ, আরেকটি ম্যান, তারপরে টি মানে ট্যাক্টফুলি। তাহলে ম্যানেজ, ম্যান, ট্যাক্টফুলি। অর্থাৎ ম্যানেজমেন্টের শর্টকাট ডেফিনেশন যদি আমরা মনে রাখতে চাই তাহলে আমরা অন্তত এটা মনে রাখতে পারি যে ম্যানেজমেন্ট হচ্ছে ম্যানেজ, ম্যান, ট্যাক্টফুলি। আর এটাকে যদি বাংলা করি তাহলে আমরা বলতে পারি মানুষকে কৌশলগতভাবে পরিচালনা করা হচ্ছে ম্যানেজমেন্ট। মানুষকে কৌশলগতভাবে পরিচালনায় করাই হচ্ছে ম্যানেজমেন্ট বা ব্যবস্থাপনা। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা বুঝতে পেরেছ। এখানে আরেকটি শব্দ বলা হয়নি ম্যানেজমেন্ট শব্দের অর্থ কী, সেটিকে আমরা বলা হচ্ছে টু হ্যান্ডেল। অর্থাৎ ম্যানেজমেন্ট শব্দের প্রতিশব্দ বা সমার্থক শব্দ যদি আমরা চিন্তা করি সেটি হচ্ছে টু হ্যান্ডেল। বাংলায় যদি বলি সেটা হচ্ছে চালনা করা বা পরিচালনা করা। আর ম্যান এগ আয়ার শব্দটির বাংলা আমি বলি নাই, বা প্রতিশব্দ যদি আমরা বলি সেটি হচ্ছে টু ট্রেন অফ দ্য হর্সেস, অর্থাৎ ঘোড়াকে প্রশিক্ষিত করা বা পরিচালনা করা। তাহলে আমরা ম্যানেজমেন্ট শব্দের
অর্থ এবং ম্যানেজমেন্ট শব্দের শর্টকাট ডেফিনেশন এবং ম্যানেজমেন্ট শব্দটি কোন ভাষা থেকে এসেছে এবং এই ম্যানেগায় শব্দের অর্থ কী সেগুলো আমরা দেখেছি। এরপর আমরা ব্যবস্থাপনার একটি বড় সংজ্ঞায় যাব। তাহলে আমরা বড় সংজ্ঞায় ব্যবস্থাপনা কাকে বলে যদি বলি, তাহলে আমরা বলতে পারি যে একটি প্রতিষ্ঠান তার লক্ষ্যে পৌঁছানোর জন্যে তার যে উপকরণগুলো রয়েছে, উপকরণ বলতে আমরা বোঝাচ্ছি যে হিউম্যান এবং নন হিউম্যান রিসোর্সেস, অর্থাৎ 6Ms একটি প্রতিষ্ঠান তার লক্ষ্যে পৌঁছানোর জন্যে তার যে উপকরণগুলো রয়েছে সেগুলো কার্যকর ব্যবহার করে এবং পরিকল্পনা, সংগঠন, কর্মী সংস্থান, নেতৃত্ব এবং নিয়ন্ত্রণের মাধ্যমে নিয়ন্ত্রণকেই আমরা বলছি ব্যবস্থাপনা। আমি আবার বলছি যে প্রতিষ্ঠানের উপকরণাদির কার্যকর ব্যবহার করে প্রতিষ্ঠানের লক্ষ্যে পৌঁছানোর জন্যে পরিকল্পনা, সংগঠন, কর্মী সংস্থান, নেতৃত্ব এবং নিয়ন্ত্রণকেই ব্যবস্থাপনা বলা হয়। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা ব্যবস্থাপনা কাকে বলে বুঝতে পেরেছো। তো আমরা এখানে একটা শব্দ লিখেছি 6Ms, সেটি আমরা একটু ব্যাখ্যায় যাই। 6Ms বলতে এখানে মূলত দুই ধরনের সম্পদকে বোঝানো হচ্ছে। একটা হচ্ছে ম্যান আর দুই নম্বরে হচ্ছে নন হিউম্যান রিসোর্সেস, অর্থাৎ বস্তুগত সম্পদ, যেগুলোকে আমরা বলতে পারি মেশিন, তারপরে হচ্ছে ম্যাটেরিয়াল, তারপরে মেথড, এরপর আমরা আসি মানি, মার্কেট। অর্থাৎ 6Ms এক টাইম হচ্ছে ম্যান, মানব সম্পদ, আর 5 টাইম হচ্ছে অমানবীয় সম্পদ বা বস্তুগত সম্পদ, সেগুলোকে আমরা এখানে লিখেছি মেশিন, ম্যাটেরিয়াল, মেথড, মানি, মার্কেট। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা যতটুক তোমাদের সাথে আমি আলোচনা করেছি তোমরা বুঝতে পেরেছো। তারপরেও তোমাদের হয়তো বুঝতে অনেক সমস্যা হতে পারে। তোমরা সাথে যদি বই রাখো, তোমাদের ব্যবস্থাপনার দ্বিতীয় পত্র বইটি, এবং সেটি খোলা থাকে, তোমরা সেখান থেকেও মিলিয়ে নিতে পারো বা সেখান থেকে তোমরা দেখতে পারো, তাহলে বুঝতে সুবিধা হবে। তাহলে আমরা ব্যবস্থাপনা সম্পর্কে আমরা বললাম, 1 নাম্বার ব্যবস্থাপনা কাকে বলে, সেটির প্রতিশব্দ, এবং এরপর আমরা দেখব ব্যবস্থাপনার কাজ এবং চক্র, অর্থাৎ দুটি প্রশ্ন আমরা একটি প্রশ্নের মাধ্যমে বোঝার চেষ্টা করব। তো আমি প্রথমে ব্যবস্থাপনার চক্রটি আমি আলোচনা করব, এরপর আমি ব্যবস্থাপনার কাজ আলোচনা করব। তাহলে এখানে আমরা একটা চিত্র লিখেছি, যেটাকে আমরা বলছি ব্যবস্থাপনা চক্র। অর্থাৎ এখানে ব্যবস্থাপনার যে কাজগুলো রয়েছে সেগুলো আমি লিখলাম, এবং লিখে সেগুলো আমি অ্যারো চিহ্ন দিয়ে কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে সেটি আমি ইন্ডিকেট করেছি। তো প্রথমে আমরা লিখেছি পরিকল্পনা। ব্যবস্থাপনার কাজগুলোর মধ্যে প্রথমে আমরা লিখেছি পরিকল্পনা, সংগঠন, কর্মী সংস্থার, নির্দেশনা, প্রেরণা, সমন্বয় সাধন এবং নিয়ন্ত্রণ। প্রিয় শিক্ষার্থীরা, একটা বিষয় যদি আমরা খেয়াল করি, এখানে কর্মী সংস্থার, নির্দেশনা, প্রেরণা, এই 3টি কাজ মূলত এসেছে নেতৃত্ব থেকে। অর্থাৎ তাহলে ব্যবস্থাপনার মূল কাজ দ্বারায় পরিকল্পনা, সংগঠন, নেতৃত্ব এবং নিয়ন্ত্রণ। মূলত ব্যবস্থাপনার কাজ হচ্ছে 4টি। সেই 4টি কাজ থেকেই মূলত এই সংগঠন থেকে আমাদের এসেছে কর্মী সংস্থান, এবং আমাদের নেতৃত্ব থেকে এসেছে নির্দেশনা, প্রেরণা, সমন্বয় সাধন, এই 3টি কাজ। তাহলে আমার মূল কাজ হচ্ছে পরিকল্পনা 1 নাম্বার, 2 নম্বরে হচ্ছে সংগঠন, 3 নম্বরে হচ্ছে আমার নেতৃত্ব, 4 নম্বরে হচ্ছে নিয়ন্ত্রণ। এই 4টি কাজই হচ্ছে মূলত ব্যবস্থাপনার মূল কাজ। সেই তাহলে নেতৃত্বের সংগঠন থেকে আমরা পেয়েছি কর্মী সংস্থান, আর এই 3টি কাজ নির্দেশনা, প্রেরণা এবং সমন্বয় সাধন, এই 3টি কাজ পেয়েছি আমরা নেতৃত্ব থেকে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা এবার দেখব ব্যবস্থাপনার চক্রটা কি, আসলে সেটি কিভাবে আমরা ব্যাখ্যা করা যায় সেটি আমরা দেখব। এখানে একটু তোমরা যদি খেয়াল করো, তাহলে তোমরা দেখতে পাচ্ছ অ্যারো চিহ্নটা এভাবে আসতেছে, অর্থাৎ পরিকল্পনা থেকে সংগঠন, সংগঠন থেকে কর্মী সংস্থান, নির্দেশনা, প্রেরণা, সমন্বয় সাধন এবং নিয়ন্ত্রণ। তাহলে এই ডায়াগ্রাম বা এই চিত্র দ্বারা যেটি আমরা বুঝতে পারছি যে ব্যবস্থাপনার প্রথম কাজ হচ্ছে পরিকল্পনা, অর্থাৎ পরিকল্পনা দিয়ে ব্যবস্থাপকীয় কাজগুলো শুরু হয় এবং নিয়ন্ত্রণে এসে ব্যবস্থাপনার কাজগুলো শেষ হয়। আমি আবার বলছি
যে ব্যবস্থাপনার প্রথম কাজ হচ্ছে পরিকল্পনা এবং শেষ কাজ হচ্ছে নিয়ন্ত্রণ। তাহলে মাঝখানে যে কাজগুলো রয়েছে সেগুলো ধাপে ধাপে আসতেছে, ধারাবাহিকভাবে আসতেছে। আমরা দেখতে পাচ্ছি পরিকল্পনা, তারপরে যে কাজটি হচ্ছে ব্যবস্থাপনা সেটি হচ্ছে সংগঠন, তারপরে যে কাজটি হচ্ছে কর্মী সংস্থান, এরপরে যে কাজটি সেটি নির্দেশনা, তারপরে কাজটি হচ্ছে প্রেষণা, এরপর সমন্বয় সাধন, সর্বশেষ নিয়ন্ত্রণ। অর্থাৎ পরিকল্পনার মাধ্যমে যদি কোনো কাজ শুরু হয় সেটি নিয়ন্ত্রণে এসে শেষ হবে। যদি নিয়ন্ত্রণে কোনো ধরনের পরিকল্পনা মাফিক কাজ যদি না হয়, কোনো ধরনের বিচ্যুতি থাকে, তাহলে নিয়ন্ত্রণের পরে আবার নতুন করে কাজটি পরিকল্পনার মাধ্যমে শুরু হবে। যার কারণে আমরা এখানে অ্যারো চিহ্নটা আমরা দেখতে পাচ্ছি, এটা অনবরত এটা ঘুরতেছে এবং মূলত এই জন্য এটাকে ব্যবস্থাপনাকে একটি চক্র বলা হচ্ছে। অর্থাৎ কাজগুলো এভাবে ঘুরতে থাকে, সাইকেলের চাকার মতো ঘুরতে থাকে যতক্ষণ না কাজ প্রতিষ্ঠান তার ব্যবস্থাপকীয় কাজটি শেষ না করতে পারতেছে বা লোকে পৌঁছাতে না পারতেছে। এরপরে আমরা যদি আরেকটু দেখি যে ব্যবস্থাপনার চক্র সেটি যদি আমরা ডেফিনিশন দিতে চাই, তাহলে আমরা বলতে পারি যে ব্যবস্থাপনার যে কাজগুলো রয়েছে সেগুলা মূলত ধারাবাহিক এবং পরস্পর নির্ভরশীল, যার কারণে ব্যবস্থাপনাকে কি বলা হচ্ছে, চক্র বলা হচ্ছে। তাহলে আমরা যদি প্রথমেই আমরা প্রশ্নটা লেখার আগেই আমরা শুরুতে একটা ডেফিনিশন দিতে পারি, অর্থাৎ ব্যবস্থাপনার চক্র কাকে বলে। তাহলে আমরা লিখব যে ব্যবস্থাপনার কাজগুলো যেহেতু ধারাবাহিকভাবে হয় এবং একটি কাজের উপর আরেকটি নির্ভরশীল, বিধায় ব্যবস্থাপনাকে একটি চক্র বলা হয়। এরপরে আমরা এরকম একটা চিত্রের মাধ্যমে ব্যবস্থাপনার কাজগুলো অ্যারো চিহ্নের মাধ্যমে আমরা দেখাবো। দেখানোর পরে আমরা একটু ব্যাখ্যা করব যে আমি শুরুতে যেটা বলছিলাম যে ব্যবস্থাপনাকে কেন চক্র বলা হয় সে বিষয়ে আমরা ব্যাখ্যায় আসবো এবং আমরা বলবো ব্যবস্থাপনার কাজগুলো পরিকল্পনা দিয়ে শুরু হয়, এরপর আমাদের নিয়ন্ত্রণ দিয়ে শেষ হয় এবং নিয়ন্ত্রণে এসে যদি আমরা দেখি পরিকল্পনা মাফিক কাজ হয়নি বা কোনো ধরনের বিচ্যুতি আমরা নিয়ন্ত্রণে দেখতে পাই, তাহলে নতুন করে আমাদের আবার পরিকল্পনার মাধ্যমে ব্যবস্থাপনার কাজগুলো শুরু হবে। এভাবে আমার যতক্ষণ আমার উদ্দেশ্য বা প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জিত না হবে ততক্ষণ ব্যবস্থাপনার কাজগুলো চলতে থাকবে, বিধায় ব্যবস্থাপনাকে একটি চক্র বলা হয়। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ব্যবস্থাপনার চক্র সম্পর্কে বুঝতে পেরেছ, আশা করছি। এরপর আমরা চলে আসি ব্যবস্থাপনার কাজ। তাহলে ব্যবস্থাপনার কাজগুলো আমি নতুন করে আবার লিখছি না, কারণ এগুলো ব্যবস্থাপনার কাজগুলো অলরেডি এখানে দেয়া আছে। আমি জাস্ট সেগুলো একটু ব্যাখ্যায় যাব এবং মূল বিষয়টি আমি আলোচনা করার চেষ্টা করব, কারণ প্রত্যেকটা কাজ নিয়ে কিন্তু এক একটা চ্যাপ্টার ব্যবস্থাপনা দ্বিতীয় পত্রে তোমরা দেখতে পাবা। সো বিশদ বর্ণনা করার সময় এবং সুযোগ কোনোটি এখন নেই। আমরা পরবর্তীতে চ্যাপ্টার ওয়াইজ যখন পড়ব তখন এগুলো বিস্তারিত আলোচনা আমরা দেখতে পাবো। তো আমি জাস্ট মূল বিষয়টি আমরা একটু বলে নিই যে পরিকল্পনা কাকে বলে। অর্থাৎ কোনো কাজের অগ্রিম সিদ্ধান্ত গ্রহণকে পরিকল্পনা বলা হয়। পরিকল্পনাকে আমরা তিনভাবে সংজ্ঞায়িত করতে পারি। এক নম্বর, আমি অলরেডি বলে ফেলছি যে কোনো কাজের অগ্রিম সিদ্ধান্ত গ্রহণকে পরিকল্পনা বলা হয়, অথবা আমরা বলতে পারি পরিকল্পনা হচ্ছে কোনো কাজের আদর্শমান ঠিক করা। এরপর 3 নম্বর আমরা বলতে পারি পরিকল্পনা বলতে কোনো একটি কোন কাজটি করব, কোথায় করব, কখন করব, কিভাবে করব, সেই বিষয়ে অগ্রিম সিদ্ধান্ত গ্রহণ। তাহলে আমরা পরিকল্পনা সংজ্ঞাটি তিনভাবেই দিতে পারি। এরপর আমরা পরিকল্পনা ঠিক পরে যে কাজটি হয় সেটি হচ্ছে সংগঠিতকরণ। আমি যদিও বা এখানে সংগঠন লিখেছি, এটা তোমরা লিখবা সংগঠিতকরণ। তাহলে সংগঠিতকরণের মূল বিষয় কি? সংগঠিতকরণের মূল বিষয় হচ্ছে প্রতিষ্ঠানের যে উপকরণগুলো, এলিমেন্টগুলো দরকার সেগুলো কালেকশন করা, সংগ্রহ করা এবং যাকে যেখানে সেট করা দরকার, কাজে লাগানো দরকার সেখানে কাজে লাগানো। তাহলে এখানে আমরা 6Ms বলেছি, অর্থাৎ মানব সম্পদ, বস্তুগত সম্পদ। সেই সম্পদগুলোকে আমরা কালেক্ট করব সংগঠিতকরণে। মানে একজন ম্যানেজার যখন তার ম্যানেজারিয়াল কাজগুলো করবেন, তিনি এই সংগঠিতকরণে এসে হিউম্যান নন হিউম্যান রিসোর্সেসগুলো, যে এলিমেন্টগুলো রয়েছে সেগুলো উনি কালেক্ট করবেন, সেগুলো কাজে লাগাবেন ঠিকঠাক মতো। এবং এখানে আরেকটা বিষয় হচ্ছে এবং কর্তৃত্ব ঠিক করা, কার কর্তৃত্ব কর্তৃক হবে সেই বিষয়টি এখানে ঠিক করতে হবে। এরপরে হচ্ছে জবাবদিহিতার বিষয়টি এখানে থাকবে। তাহলে আমরা এখানে সংগঠিতকরণে কয়েকটা বিষয় বললাম। একটা হচ্ছে সম্পদ কালেকশন করা,
সেগুলো কাজে লাগানো, কর্তৃত্ব ঠিক করা, জবাবদিহিতা ঠিক করা, সেগুলো হচ্ছে সংগঠিতকরণের মূল বিষয়। এরপর আমরা চলে আসি কর্মী সংস্থান। কর্মী সংস্থানের মূল বিষয় হচ্ছে কর্মী সংগ্রহ করা, কর্মী নির্বাচন করা, কর্মী নিয়োগ করা, কর্মীদের উন্নয়ন করা ইত্যাদি কাজগুলো কর্মী সংস্থানের মধ্যে পড়ে, যেগুলো বিস্তারিত ব্যাখ্যা তোমরা কর্মী সংগ্রহ কাকে বলে, নির্বাচন কাকে বলে, নিয়োগ কী, কর্মী উন্নয়ন কী, কর্মীর প্রশিক্ষণ কী, এই বিষয়গুলো তোমরা পরবর্তী চ্যাপ্টারে বিস্তারিত আলোচনায় তোমরা দেখতে পাওয়া, বুঝতে পারবা। এরপরে আমরা চলে আসি নির্দেশনা। তাহলে নির্দেশনার মূল বিষয়গুলো কি, মূল পয়েন্টগুলো কি? নির্দেশনার মূল পয়েন্ট হচ্ছে তোমার বস তার সাবঅর্ডিনেট যারা থাকবেন, অর্থাৎ একজন ঊর্ধ্বতনের আন্ডারে অধীনস্থ যারা থাকবেন, তাদেরকে উনি যে পরামর্শ দিচ্ছেন, যে নির্দেশনা দিচ্ছেন, আদেশ দিচ্ছেন, এগুলোকে মূলত বলা হচ্ছে নির্দেশনা। তো এই একজন বস তার সাবঅর্ডিনেটদেরকে নির্দেশনা দিয়ে থাকেন মূলত প্রতিষ্ঠানের লক্ষ্যে পৌঁছানোর জন্যে এবং তাদের কাছ থেকে কাজ যত উপযুক্তভাবে কাজ আদায় করে নেওয়ার জন্য। এরপরে আমরা চলে আসি প্রেষণা। প্রেষণা হচ্ছে মূলত প্রতিষ্ঠানে যারা কর্মী আছেন তাদের কাছ থেকে সর্বোচ্চ প্রোডাক্টিভিটি বের করে নিয়ে আসার জন্য ব্যবস্থাপনা যে কাজটি, সেটি হচ্ছে প্রেষণা। অর্থাৎ কর্মীদেরকে কাজে উৎসাহিতকরণের মাধ্যমে, অনুপ্রাণিত করার মাধ্যমে তাদের সর্বোচ্চ আউটপুট, তাদের সর্বোচ্চ প্রোডাক্টিভিটি বা উৎপাদনশীলতা বের করার জন্যে একজন ম্যানেজার ব্যবস্থাপনা যে কাজটি করে থাকেন সেটিকে আমরা বলা হচ্ছে মোটিভেশন বা প্রেষণা। এরপর আমরা চলে আসি সমন্বয় সাধন। সমন্বয় সাধনের মূল যদি আমরা সংক্ষেপে বলি তাহলে আমরা বলতে পারি যে এটা প্রতিষ্ঠানের প্রত্যেকটি কাজ এবং কাজের সাথে সম্পৃক্ত প্রত্যেকটি ব্যক্তি এবং বিভাগ, উপবিভাগ, এগুলোর মধ্যে একটা ঐক্য সৃষ্টি করা, একটা সম্পর্ক সৃষ্টি করা, একটা সমন্বয় সাধন করা, এটি হচ্ছে মূলত সমন্বয় সাধন। কারণ প্রতিষ্ঠানের বিভাগ, উপবিভাগ, ব্যক্তি, কাজের মধ্যে যদি কোনো ধরনের সমন্বয় না থাকে তাহলে কোনো একটি কাজ সহজে করা যাবে না, সেখানে বিশৃঙ্খলা তৈরি হতে পারে। এরপর আমরা চলে আসি নিয়ন্ত্রণ। নিয়ন্ত্রণ বলতে মূলত আমার যে পরিকল্পনা মাফিক কাজ করার কথা, আমি যে আদর্শমান ঠিক করেছি সে অনুযায়ী আমার কতটুকু কাজ হয়েছে সেটি দেখা, কোনো ধরনের বিচ্যুতি, কোনো ধরনের গ্যাপ আছে কিনা সেটি বের করা, যদি বিচ্যুতি বা গ্যাপ থাকে সেটি ফিল আপ করা বা সংশোধনের ব্যবস্থা করাই হচ্ছে মূলত নিয়ন্ত্রণ। এই জন্য নিয়ন্ত্রণের যদি আমরা ধাপ বলি তাহলে আমরা 4টি ধাপ দেখতে পাই। 1 নম্বর হচ্ছে আদর্শমান ঠিক করা, 2 নম্বর হচ্ছে প্রকৃত কার্যফল নির্ণয় করা, 3 নম্বরে আমরা যদি বলি প্রকৃত কার্যফলের সাথে আদর্শমানের একটা তুলনা করা, তারপরে যদি কোনো বিচ্যুতি থাকে 4 নম্বরে সেটি বের করে এবং সংশোধনের ব্যবস্থা করা। তাহলে আমরা মোটামুটি সংক্ষেপে ব্যবস্থাপনার কাজগুলো আলোচনা করেছি। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তারপরে তোমরা বই থেকে একটু দেখবা, আরেকবার দেখবা, তাহলে তোমাদের জন্য বিষয়গুলো আরও বেশি সহজ হয়ে যাবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি এটা মুছে দিচ্ছি এবং আমি এর পরের টপিক্সে চলে যাব। এরপর আমরা লিখেছি ব্যবস্থাপনার গুরুত্ব। তাহলে ব্যবস্থাপনার গুরুত্বের আগে আমি ব্যবস্থাপনার স্তরটি আমি একটু দেখাতে চাচ্ছি যে ব্যবস্থাপনার স্তর বলতে আমরা 3টে স্তরকে বুঝে থাকি। একটা হচ্ছে উচ্চ স্তর, আরেকটা হচ্ছে মধ্যম স্তর, আরেকটা হচ্ছে নিম্ন স্তর। তাহলে আমরা এখানে দুটো বিষয় দেখব। আমরা প্রথমে দেখছি ব্যবস্থাপনা স্তর বলতে কয়টি স্তরকে বোঝানো হয় সেটি। আমরা এখানে দেখতে পাচ্ছি 3টি স্তর, উচ্চ, মধ্যম এবং নিম্ন স্তর। এরপরে আমরা আরেকটি বিষয় দেখব, সেটি হচ্ছে কোন স্তরে কারা থাকেন। এরপরে 3 নম্বর আমরা দেখব কোন স্তরের কি কাজ। তাহলে আমি এই পাশে লিখব যে কোন স্তরে কারা অবস্থান করেন বা কারা থাকেন। এই পাশে আমরা লিখব ব্যবস্থাপনার প্রত্যেকটি স্তরের কাজগুলো কী কী। তাহলে উচ্চ স্তরে আমরা যারা থাকেন তাদের আমি এখানে পদের নাম লিখছি। যেমন আমরা লিখতে পারি বোর্ড অফ ডিরেক্টর, বোর্ড অফ ডিরেক্টর পরিচালনা পর্ষদ, তারপরে আছে এমডি মানে ম্যানেজিং ডিরেক্টর, এরপরে আমরা চেয়ারম্যান, প্রতিষ্ঠানের চেয়ারম্যান আমি 3টি এখানে লিখেছি। একটা হচ্ছে আমি বোর্ড অফ ডিরেক্টর, এমডি, ম্যানেজিং ডিরেক্টর, চেয়ারম্যান। ওকে, এরা হচ্ছে উচ্চ স্তরে অবস্থান করেন।
মধ্যম স্তরে যারা অবস্থান করেন আমরা লিখতে পারি এদের মধ্যে বিভাগীয় ব্যবস্থাপক, তারপরে হচ্ছে আঞ্চলিক ব্যবস্থাপক, এরপরে আচ্ছা আমরা দুটো লিখেছি, বিভাগীয় ব্যবস্থাপক, আঞ্চলিক ব্যবস্থাপক। নিম্ন স্তরে আমরা লিখতে পারি সুপারভাইজার, ফোরম্যান। তাহলে আমরা একটু খেয়াল রাখবো যে উচ্চ স্তরে কারা থাকেন, তা আমরা দেখতে পাচ্ছি বোর্ড অফ ডিরেক্টর, পরিচালনা পর্ষদ, এমডি মানে ম্যানেজিং ডিরেক্টর। তারপর আমরা দেখতে পাচ্ছি চেয়ারম্যান, একটু মনে রাখতে হবে যে ওনারা উচ্চ স্তরে অবস্থান করেন। মধ্যম স্তরে আমরা দেখতে পাচ্ছি বিভাগীয় ব্যবস্থাপক, আঞ্চলিক ব্যবস্থাপক। তাহলে এগুলো একটু মনে রাখতে হবে মধ্যম স্তরে যারা অবস্থান করেন তাদেরকে। এরপরে নিম্ন স্তরে যারা অবস্থান করেন তাদের মধ্যে আমরা লিখেছি সুপারভাইজার, ফোরম্যান। এরপরে আমরা লিখবো এর পাশে যে প্রত্যেকটি স্তরের কি কাজ সেটা সম্পর্কে আমরা এখানে জানবো। তাহলে উচ্চ স্তরে মূল কাজটি হচ্ছে মূলত একটি প্রতিষ্ঠানের জন্য নীতি প্রণয়ন, কৌশল নির্ধারণ, পরিকল্পনা প্রণয়ন। তাহলে এগুলো আমরা লিখছি নীতি প্রণয়ন, কৌশল নির্ধারণ, পরিকল্পনা। অর্থাৎ একটি প্রতিষ্ঠানের জন্য নীতি প্রণয়ন করা লাগে, কৌশল নির্ধারণ করা লাগে, দীর্ঘমেয়াদী পরিকল্পনা ঠিক করা লাগে। তো এই ধরনের কাজগুলো মূলত উচ্চ স্তরে যারা অবস্থান করেন অর্থাৎ বোর্ড অফ ডিরেক্টর, এমডি এবং চেয়ারম্যান, ওনারা এই কাজগুলো করে থাকেন। তো ওনাদের মূল কাজটা হচ্ছে মূলত থিঙ্কিংয়ের সাথে জড়িত, অর্থাৎ চিন্তনীয় যে কাজগুলো আছেন তারা উচ্চ স্তরে যারা অবস্থান করেন তারা এই কাজগুলো করে থাকেন। মধ্যম স্তরের কাজ কি তাহলে? আচ্ছা আমরা আগে নিম্ন স্তরের কাজগুলো আমরা একটু লিখি। নিম্ন স্তরের কাজগুলো কি? মধ্যম স্তরের প্রণীত নীতি পরিকল্পনা বাস্তবায়ন। তাহলে আমরা নিম্ন স্তরের কাজগুলো লিখেছি, মধ্যমেরটা আমি পরে বলছি। যে মধ্যম স্তরে প্রণীত নীতি বা পরিকল্পনা বাস্তবায়নের সাথে জড়িত থাকে নিম্ন স্তরে যারা থাকেন তারা। তাহলে মধ্যম স্তরের কাজ কি? অর্থাৎ উচ্চ স্তর এবং মধ্যম স্তরের মধ্যে একটি লিয়াজু সৃষ্টি করা বা একটা সমন্বয় সাধন করা, সেতু বন্ধন করা, যে কাজটি সেটি মধ্যম স্তরের ব্যবস্থাপকরা করে থাকেন। তাহলে উচ্চ স্তরের সহিত নিম্ন স্তরের সেতু বন্ধন। তাহলে মধ্যম স্তরের কাজ হচ্ছে উচ্চ স্তরের সাথে নিম্ন স্তরের একটি সেতু বন্ধন তৈরি করা। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা ব্যবস্থাপনার স্তর কয়টি স্তর এবং কোন স্তরে কারা আছেন এবং প্রত্যেকটি স্তরের সংক্ষিপ্ত কাজ তোমরা আশা করি পরিষ্কার হতে পেরেছো। তারপরও আমি বারবার বলছি তোমরা বই থেকে দেখবে, কারণ অনেক সময় আমরা সময় এবং সুযোগের অভাবে হয়তো অনেক সময় অনেক বিষয় বিস্তারিত বলতে পারি না। যদি বই পড়ো তোমরা সেটি বিস্তারিত ব্যাখ্যা পাবে। তারপরও যদি তোমাদের সমস্যা হয় তোমরা আমাদের ইউটিউবে যে ক্লাসগুলো দিই সেখানে কমেন্ট বক্স আছে, তোমরা সেখানে তোমাদের সমস্যাগুলো জানতে পারো, যার যে সমস্যা। এছাড়াও তোমরা অন্যান্য যে উপায়গুলো রয়েছে সেভাবে তোমরা জানাতে পারো তোমাদের যদি সমস্যা থাকে। তো আশা করছি তোমরা আজকে আমি এখানে আরেকটি বিষয় রয়েছে যে ব্যবস্থাপনার গুরুত্ব, সে বিষয়টি আজকে আলোচনা করছি না, আমি পরবর্তী ক্লাসে সেটি আলোচনা করব এবং সেটি জাস্ট পয়েন্টগুলো তোমরা যদি বুঝতে পারো তোমরা নিজেরাই সেটি ব্যাখ্যা করতে পারবে। তো আজকের ক্লাসে ধৈর্য সহকারে সবাই থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা এই কামনা করে ধন্যবাদ সবাইকে।